ভোটের পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে যেটি চিত্র দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, তাতে কি নতুন রাজনীতির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, নাকি পুরনো সরকারি দল বিরোধী দলের যে চিত্র দেখা যাচ্ছে সেটি আবার ঘুরে ফিরে আসছে? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা। ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। আমার সহ আলোচকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে যদিও আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমাকে সবাই দেখতে পাচ্ছেন। জি, আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা যখন একটি নির্বাচনের পরে একটি নতুন সরকার ক্ষমতায় আসবে, এখনো আমরা সংসদ অধিবেশন শুরু হয়নি। সুতরাং এখন সরকার তার নানাভাবে তার স্ট্যাবিলিটি বা অর্ডার এই জায়গাতে যাবার চেষ্টা করছে, সেটা আমরা ধরে নিচ্ছি। সুতরাং নাগরিক হিসেবে আমরা অনেক ধরনের কি বলবো প্রত্যাশা আছে। যারা ভোট দিয়েছেন তাদের প্রত্যাশা আছে। যারা ভোট দেননি, যারা বিরোধী দলে আছেন তাদের উপরেও নানান রকম প্রত্যাশার চাপ আছে। আর সবচেয়ে বড় কথা আমাদের আম আ যে যে ভয়ংকর একটা ব্যবস্থার মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি গণ-অভ্যুত্থানের মাধ্যমে, সেই ব্যবস্থার রেখে যাওয়া যে ধ্বংসাবশেষ সেগুলোও আছে। যা অন্তর্বর্তী সরকার আ বেশিরভাগ ক্ষেত্রেই এই অব্যবস্থাপনা এবং এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকাকে সেখান থেকে খুব বেশি আমাদেরকে এগিয়ে নিতে পারেনি। বরং অনেক ক্ষেত্রে মব ভায়োলেন্স থেকে শুরু করে নানান রকম মানুষের অধিকার হরণ এগুলো আমরা দেখেছি। তার ফলে বাংলাদেশের নাগরিকরা আসলে যারা ক্ষমতায় যান বা যারা ক্ষমতায় থাকেন, তাদের প্রতি আস্থা আ পাবার মতো কোনো একটা অবস্থায় নাই। এবং সেই জায়গাতে বসেই কিন্তু আমাদের নতুন সরকার ক্ষমতায় এসেছেন। তো তাদেরকে যেমন মাথায় রাখতে হবে জনগণের অপরিসীম একটা প্রত্যাশার চাপ রয়েছে। তার সাথে, সাথে আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব হচ্ছে এই সরকার যখন কোনো ভুল করবে, যখন কোনো ভুল পদক্ষেপ নেবে, তখন সেগুলোকে দ্রুত আইডেন্টিফাই করে তাদের সামনে তুলে ধরা। আমি মনে করি যে এখনো গণ-অভ্যুত্থানের যে আকাঙ্খা এবং যে ধরনের পরিবর্তন আমরা দেখতে চেয়েছি, সে ধরনের পরিবর্তনের সম্ভাবনা শেষ হয়নি। কিন্তু যে সরকার ক্ষমতায় এসেছেন, তারা যদি ক্রমাগতভাবে পুরনো রাজনীতির পরিচয় দেন এবং সেটা দিতে পারেন, এই কারণে দিতে পারেন, কারণ বিরাট দল যেটা একজন আলোচক বলছিলেন, বিরাট দল এবং সেখানে তাদের সেই নিয়ন্ত্রণ আছে কিনা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের দলটি পরিচালিত হয় কিনা। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তার সাথে, সাথে যারা নতুন দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে বেশিরভাগ ক্যাবিনেট গুলোতে যে দায়িত্ব বন্টন হয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট আম সংখ্যক মানুষ আছেন যারা এই ১ম বারের মতো মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সুতরাং সেখানেও আমাদের অনভিজ্ঞতার আম দেখার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তো এই সমস্ত রিয়েলিটি বা বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের যেটা ১ম এবং প্রধান চাওয়া হবে, সেটা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা জনগণের, নাগরিকের। যেটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় সারাক্ষণ বলে আসছি। এখন ধরা যাক আমি যদি রুমিন ফারহানার উপরে যে আক্রমণ শহীদ মিনারে যাওয়ার সময়, কিংবা এই যে বাংলাদেশ ব্যাংকের যে ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে এমনভাবে তাকে অপসারণ করা হচ্ছে বা এমনভাবে তিনি চলে যেতে বাধ্য হচ্ছেন, যেটা খুব ইতিবাচক একটা আ আমাদের সামনে উদাহরণ রাখে না। সবশেষ আজকে সারাদিনে আমরা অনেক ইতিবাচকতা দেখেছি। কিন্তু তার মধ্যে এই যে একটা অত্যন্ত নেতিবাচক ঘটনা আমরা দেখলাম। যে কবি মোহন রায়হানকে তার তাকে যেই পুরস্কার ঘোষণা করা হলো, সেটা তাকে দেয়া হলো না। কেউ মানে তিনি দাবি করেছেন তার একটি কবিতার কারণে। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা তো খুবই আশঙ্কার কথা। কারণ তাহলে তো সেই একই আ বা একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখছি বলে মনে হবে। একসময় আম আ একটি পরিবারের কারো বিরুদ্ধে কোনো কথা বললে বা লিখলে তাকে গুম করে দেয়া হতো। এখন যদি অন্য আরেকজন, কারণ একজন রাজনৈতিক নেতা, একজন রাষ্ট্রপ্রধান, একজন আম আ দেশের রাজনৈতিক নেতা তো তিনি। এবং তার সাথে যুক্ত করেন কর্নেল তাহেরের কথা, কিংবা অন্য যেকোনো যে আমাদের মুক্তিযোদ্ধারা আছেন, তাদেরকে নিয়ে কবিতা লেখা যাবে না। তাহলে আসলে কবির কাজ কি? শিল্পীর কাজ কি? সংস্কৃতি কর্মীর কাজ কি? নাগরিকের কাজ কি? তার কাজ হচ্ছে ক্ষমতার বিপরীতে থাকা, সবসময় এক ধরনের আ প্রতিস্পর্ধী চেতনাকে বজায় রাখা। এই প্রতিস্পর্ধী চেতনা থাকার কারণেই তো মানুষ কবি, সাহিত্যিক, শিল্পী হয়। তাকে যদি আপনি সম্মান দিতে চান, তাহলে তো তার এই স্পর্ধাকে মেনে নিয়েই তাকে সম্মান দিবেন।
সুতরাং সম্মান দেওয়ার আগে কেন এই জিনিসগুলো বিবেচিত হয়নি? এবং বাংলা একাডেমির এটা ১ম ঘটনা নয়। এটি বোধহয় ৩য় ঘটনা যে ঘটনাটি ঘটলো এই পুরস্কার নিয়ে। এর আগে নিয়াজ জামানের ক্ষেত্রে হয়েছে, গত বছরও একবার হয়েছে। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে বাংলা একাডেমির স্বায়ত্তশাসন এবং সরকার কিভাবে তাকে ডিল করবে সেই জায়গাতে বোধহয় কিছুটা অনভিজ্ঞতা এবং কিছুটা মিসম্যানেজমেন্ট হচ্ছে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ১টি-২টি নেতিবাচক উদাহরণও কিন্তু আম আসলে অনেকবার reiterated হবে। কেন? কারণ যখন আপনি ১ জন বা ২ জন একটি এরকম এক্সাম্পল সেট করবেন, তখন বাদবাকিরা ভয় পাবে এবং তারা মনে করবে যে এরকম এই কাজটি আর না হলে পরে তাহলে বোধহয় তাদেরকে কোনো কিছু পুরস্কার-টুরস্কার পাওয়া যাবে না। সুতরাং মূল্যায়ন একদল করা হবে শিল্পী না। আমরা যারা এই দিকে ধাবিত হবেন। যারা সেই একই রকম আম আ যাকে আমরা বলি তেলবাজি, একই রকম অতিরিক্ত প্রশংসা, এই জিনিসগুলো আবার চলে আসবে। তার মানে একেবারে প্রধানমন্ত্রী যেই ধরনের ইতিবাচক রাজনীতি করবার আ বার্তা দিচ্ছেন, তার সাথে, সাথে তার মন্ত্রিপরিষদ এবং তার আ দলীয় যে আ সেটআপ তাদেরকেও সেই ইতিবাচকতায় তো কিছুটা প্রশিক্ষিত হতে হবে। মানে তা না হলে সবার তো ক্ষেত্রেই এই সেই ধরনের বার্তাটি থাকতে হবে।